9 আগস্ট 2026 তারিখ সকাল আনুমানিক 10:30 রাজধানীর ডিএল ফিলিং স্টেশনে 1,21,00,000 টাকা ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে লাল রঙের ছোট কাভার্ড ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় সশস্ত্র ডাকাত দল পথরোধ করে এবং এই বিপুল পরিমাণ অর্থ লুট করে নিয়ে যায়। ঘটনার পর র্যাবের নিবিড় গোয়েন্দা নজরদারিতে এই সংঘবদ্ধ ডাকাতির নেপথ্যে চমকপ্রদ সব তথ্য বেরিয়ে আসে। ডাকাত দলের সদস্য কাউসার গাড়িতে তেল উত্তোলনের কাজে ডিএল ফিলিং স্টেশনে আসা যাওয়ার সুবাদে সাপ্তাহিক একটি বড় অঙ্কের টাকা ব্যাংকের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার ব্যাপারে জানতে পারে। এই তথ্যটা সে জানতে পারে ওই ডিএল ফিলিং স্টেশনে যারা কাজ করে তাদেরই এক কর্মীর মাধ্যমে। পূর্বে কুমিল্লায় একটি স্বর্ণ ডাকাতির মামলায় জেলে থাকাকালীন 18টি মামলার আসামি ডাকাত হাকিমের সাথে কাউসারের পরিচয় হয়। হাকিম এই সময়টাতে জেলে থাকার কারণে তারা অপেক্ষা করতে থাকে। পরবর্তীতে হাকিম ডাকাত জামিনে মুক্তি পাওয়ার পরে তারা ডাকাতির যে পুরো পরিকল্পনাটা এই পরিকল্পনাটা তারা তৈরি করে। ঘটনার ঠিক এক সপ্তাহ আগে অর্থাৎ 2 আগস্ট 2026 তারিখে মূল পরিকল্পনাকারী হাকিম, তথ্য প্রদানকারী কাউসার এবং এই ডাকাতি বাস্তবায়নকারী জলিল মোল্লা একসাথে ডিএল ফিলিং স্টেশনে যায় এবং পুরো এলাকাটি নিখুঁতভাবে রেকি করে। মাঠ পর্যায়ে এই ডাকাতি বাস্তবায়নের জন্য হাকিম ও কাউসার ছাড়াও আরও 7 জন ডাকাত, যাদের মধ্যে 6 জন 3টি মোটরসাইকেলে সরাসরি ডাকাতিতে অংশগ্রহণ করে এবং ফিলিং স্টেশনের কাছে থেকে একজন তথ্যদাতা হিসেবে ওইখানে উপস্থিত থাকে। মোস্তাফিজ নামে এই ব্যক্তি যে তথ্যদাতা ছিলেন, ওই ফিলিং স্টেশনের পাশে উনি দাঁড়িয়েছিলেন, উনি তার মোবাইলের মাধ্যমে ছোট লাল রঙের কাভার্ড ভ্যানে করে টাকা নিয়ে ফিলিং স্টেশন থেকে গাড়ি রওনা দিয়ে দিয়েছে। এই তথ্যটি তারা বাকি ডাকাত দলকে উনি জানিয়ে দেয়। পরবর্তীতে টাকা বহনকারী লাল রঙের এই ছোট কাভার্ড ভ্যানটি রাজধানীর বিমানবন্দর থানাধীন ক্রাউন প্লাজার সামনে পৌঁছানোর সাথে সাথে ডাকাত দল 3টি মোটরসাইকেলে করে তাদের গতিরোধ করে এবং তাদের কাছে থাকা অর্থ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এই ঘটনায় ডাকাত দল 1,21,00,000 টাকা ডাকাতি করে। ডাকাতি সফল হওয়ার পর তারা নিজেদের মধ্যে এই টাকাগুলো ভাগ করে নেয়। মেইন যে সর্দার অর্থাৎ জলিল মোল্লা আনুমানিক 53 লক্ষ টাকা তার কাছে রাখে, যে এই ডাকাতির সময় মোটরসাইকেলে ছিল এবং তার হাতে একটি পিস্তল ছিল। আপনারা সিসিটিভি ফুটেজে দেখেছেন। তার আরেকজন সহযোগী ছিল সাগর বড়াই, সে আনুমানিক 14 লক্ষ টাকা ভাগে নেয় এবং ডাকাতির সময় তার হাতেও পিস্তল ছিল। ইতিমধ্যে ডিবি কর্তৃক গ্রেফতারকৃত হয়েছে এবং তার কাছ থেকে আনুমানিক 12 লক্ষ টাকা সে সময় উদ্ধার করা হয়েছে। অপর সহযোগী ছিল মুস্তাফিজ, যে তথ্যদাতা হিসেবে পাশে উপস্থিত ছিল, তার কাছে আনুমানিক 14 লক্ষ টাকা ছিল। শওকত হোসেন দীপু আনুমানিক 10 লক্ষ টাকা পেয়েছে। সোহেল আনুমানিক 10 লক্ষ টাকা পেয়েছে। আলী, যে ওই ডাকাতির সময় যার হাতে চাপাতি ছিল, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সে আনুমানিক এই ডাকাতির ভাগ হিসেবে 10 লক্ষ টাকা পেয়েছে এবং শওকত হোসেন দীপু আরেকজন অজ্ঞাত সহযোগীকে সাথে করে নিয়ে গিয়েছিল, সেও আনুমানিক 10 লক্ষ টাকা এই ডাকাতির ভাগে পেয়েছে। উল্লেখ্য যে কাজটা গুছিয়ে দেওয়ার জন্য সোর্স হাকিম এবং কাউসার টাকার ভাগাভাগি জলিলের কাছেই রাখা ছিল। এই হাকিম এবং কাউসারের যে টাকার ভাগটা, এটা আসলে জলিল আত্মগোপনে চলে যাওয়ার কারণে তাকে আর তাদেরকে পৌঁছে দিতে পারেনি। এখন আপনাদের অবগতির জন্য বলছি যে অর্থ সংক্রান্ত তথ্যগুলো আমরা জলিলের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের মধ্যে পেয়েছি এবং পরবর্তীতে বিস্তারিত তথ্য পরিপূর্ণ তদন্তের মাধ্যমে তদন্তকারী যে কর্মকর্তা আছে তার কাছ থেকে জানা যাবে বলে আশা করছি। এবার আসি গ্রেফতার অভিযান এবং অস্ত্র উদ্ধারের বিষয়টিতে।
ডাকাতির তদন্ত চলাকালেই পূর্বের দুটি মামলার অধিযাচনের ভিত্তিমূলে পরিকল্পনাকারী হাকিম ডাকাতকে গত 16 আগস্ট 2026 তারিখ দিবাগত রাত্রে গ্রেফতার করে র্যাব। তার বাসা থেকে 3টি বিদেশি পিস্তল, 3টি ম্যাগাজিন, 2 রাউন্ড গুলি, পুলিশের ব্যবহৃত 2টি হ্যান্ডকাপ এবং একটি ওয়্যারলেস সেট উদ্ধার করে র্যাব। তার দেওয়া তথ্যের ভিত্তিতে 17 আগস্ট সকালে উত্তরা থেকে কাউসারকে গ্রেফতার করা হয়। হাকিমের তথ্যের সূত্র ধরেই র্যাবের গোয়েন্দা কার্যক্রম কিন্তু অব্যাহত থাকে। অবশেষে 18 আগস্ট 2026 তারিখে দিবাগত রাতে রাঙামাটির কাপ্তাই এলাকা থেকে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল ডাকাত জলিলকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত জলিলের দেওয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়ার চারবাগ মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উক্ত স্থান হতে জলিলের কাছে থাকা 53 লক্ষ টাকার মধ্যে 48 লক্ষ টাকা উদ্ধার করা হয়। এছাড়াও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জলিল স্বীকার করেছে যে প্রায় 2.5 মাস আগে মতিঝিলে সংগঠিত 17 লক্ষ টাকার একটি ডলার ডাকাতির ঘটনা ঘটেছিল। সেই ঘটনাতেও সে এবং তার চক্র জড়িত ছিল। একটি ক্লুলেস অবস্থা থেকে শুরু করে পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীকে অস্ত্রসহ গ্রেফতারের মাধ্যমে এই 48 লক্ষ টাকা উদ্ধার, এটি র্যাবের একটি বড় সাফল্য বলে আমরা মনে করছি। চক্রের অন্যান্য পলাতক সদস্য এবং অবশিষ্ট টাকা উদ্ধারে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। এখন প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি আপনাদের আরেকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করব। সেটা হচ্ছে রাজধানীর তুরাগ থানাধীন কামারপাড়া ফলের আড়তে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার ফল কেনা বেচা হয়। উক্ত আড়তে যারা ক্রয় বিক্রয় করেন তাদের সবাইকেই কিছু ভোগান্তির সম্মুখীন হতে হয়। প্রতিদিন সকালে সাধারণ ব্যবসায়ীরা ফল বিক্রয় করে গাড়িতে করে তুলে নিয়ে আড়ত হতে বের হওয়ার সময় আড়তের প্রবেশ এবং প্রস্থান মুখে সংঘবদ্ধভাবে অবস্থান করা প্রতিটি যানবাহন থেকে টাকা উত্তোলনের মাধ্যমে একটি দল সেখানে নিয়োজিত থাকে। উক্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ মুন্না শেখ, আসিফ ও আহাদ শেখ চাঁদা উত্তোলনের নেতৃত্ব দিয়ে আসছিল। উক্ত ফলের আড়তে কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের ভ্যান, রিক্সা এবং কাভার্ড ভ্যান আটকে রাখা হতো। এই ঘটনাটি নজরে আসার পর আমাদের গোয়েন্দা নজরদারি শুরু হয় এবং অতি দ্রুত সময়ের মধ্যে গত 19 আগস্ট 2026 তারিখ অর্থাৎ গতকাল ঢাকার তুরাগ থানাধীন কামারপাড়া এলাকায় ফলের আড়তের সামনে র্যাবের অভিযান পরিচালনা করা হয়। এই সময় চাঁদা উত্তোলনের সাথে জড়িত চাঁদাবাজ মোহাম্মদ আহাদ শেখ, মোহাম্মদ মুন্না শেখ, মোহাম্মদ শাকিল আহমেদ, আব্দুল কাদের, মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ মাসুম, মোহাম্মদ সাগর আহমেদ, মোহাম্মদ হামিদুর রহমান, মোহাম্মদ ইমরান মোল্লা, মোহাম্মদ সাগর, মোহাম্মদ ফাহিম বাবু এবং মোহাম্মদ তাহসিন মোল্লাকে আটক করা হয়। এ সময় তাদের নিকট হতে সর্বমোট 11,220 টাকা উদ্ধার করা হয়। আসছি আমাদের সর্বশেষ বিষয়ে, সেটি হচ্ছে আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে গত 1 মাসে র্যাব ফোর্সেস দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে 104টি অস্ত্র উদ্ধার করে এবং এই সংক্রান্তে 60 জন অভিযুক্তকে গ্রেফতার করে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে 65টি বিদেশি আগ্নেয়াস্ত্র এবং 39টি দেশি উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে 65টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং 39টি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আইনের শাসন সমুন্নত রাখা, মানবাধিকার রক্ষা, সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করা, অপরাধ চিহ্নিত এবং প্রতিরোধ করে আইনের আওতায় নিয়ে আসাই হচ্ছে র্যাবের প্রথম এবং প্রধান লক্ষ্য। এবং এই ক্ষেত্রে ভবিষ্যতে র্যাব ফোর্সেস আরও দৃঢ়ভাবে, সংগঠিতভাবে কার্যক্রম পরিচালনা করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি এবং জনগণের পাশে থেকে জনগণের সেবা করার জন্য আমরা সর্বদা নিজেদেরকে নিয়োজিত রাখব বলে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আপনাদের পক্ষ থেকে এই ক্ষেত্রে সার্বিক সহযোগিতা কামনা করছি।